আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সকাল। সকালবেলা তীব্র গরমের চাপ একটু কম থাকায় স্নিগ্ধ সকালে সবাইকে স্বাগতম। আমরা চলে আসি আমাদের আরেকটি অনন্য ক্লাস নিয়ে। আমরা গত ক্লাসে পড়েছিলাম অস্ত্র আইন নিয়ে। অস্ত্র আইন তৈরি হয়েছিল 1898 সালে না 78 সালে না 72 সালে, এটা আপনাদের প্রতি প্রশ্ন, আপনারা লিখে দিবেন যে অস্ত্র আইনটা কত সালে তৈরি হয়েছে। আমরা পড়েছিলাম 60 ধারা, যে অস্ত্রশস্ত্র কাকে বলে। আমরা পড়েছিলাম 5, 6, 7। 5-এ বলা ছিল অস্ত্রশস্ত্র যদি কেউ উৎপাদন করে, রূপান্তর করে আর হইল বিক্রয় করে। আমরা 6-এ পড়েছিলাম এই অস্ত্রশস্ত্র যদি কেউ আমদানি করে লাইসেন্স ব্যতীত অথবা রপ্তানি করে। আমরা 7-এ পড়েছিলাম এই অস্ত্রশস্ত্র যদি কেউ আবার লাইসেন্স ব্যতীত মজুত করে বা সংরক্ষণ করে। আমরা 10-এ পড়েছিলাম লাইসেন্স ব্যতীত আমরা 10-এ পড়েছিলাম সরকার প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে সমগ্র বাংলাদেশে বা বাংলাদেশের যে কোনো একটা অংশে অস্ত্রশস্ত্র পরিবহনের উপর যে কোনো সামরিক ভান্ডার বলেন বা গোলা বারুদ বলেন বা অস্ত্রশস্ত্র বলেন, এগুলো পরিবহনের ক্ষেত্রে সরকার নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। আবার একই প্রজ্ঞাপন দ্বারা আবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহারও করতে পারবে। তারপরে আমরা পড়েছিলাম 11-তে বলা আছে এই অস্ত্রশস্ত্র উদ্ধারের বিষয়ে যে সরকার চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে অথবা যে কোনো অংশে তল্লাশি চৌকিও স্থাপন করতে পারবে। আমরা 12-তে পড়েছিলাম একটা ব্যক্তির অস্ত্রের লাইসেন্স থাকুক বা না থাকুক, তার কার্যক্রম সম্পর্কে তার গতিবিধি সম্পর্কে যদি সন্দেহ হয় তাহলে তাকে আবার চাইলে বিনা পরোয়ানায় গ্রেপ্তারও করতে পারবে। 13 আর 14 এই দুইটা ধারা নিয়ে আপনাদের প্রতি প্রশ্ন। 13-তে বলা আছে হেফাজত, 14-তে বলা আছে বহন। এটা সঠিক না? 13-তে হবে বহন, 14-তে হবে হেফাজত বা দখল। কোনটা সঠিক বলেন তো? 13-তে কি হেফাজতের কথা বলা আছে, কারো দখলে রাখলে বা হেফাজতে রাখলে এটা শাস্তি কি 13? না 13-তে বলা আছে বহন করলে, 14-তে বলা আছে হেফাজত বা দখল করলে। এই দুইটা ধারা সহ কথা একটু লিখে দেন কোনটা সঠিক, তাহলে আমরা মোটামুটি সামনে আমাদের পড়াগুলা অগ্রসর হতে পারবো। আর একটু লিঙ্কটা কি যারা আছেন তারা কি একটু কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন? অনেকে নতুন যুক্ত হয়েছেন হোয়াটসঅ্যাপে, তারা মূলত জানেন না যে কিভাবে শুরু করতে হয়, তারা একটু অভ্যস্ত হয়ে যাবে ইমিডিয়েট। একটু কষ্ট করে যারা লাইভে এসেছেন একটু লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, এর ভিতরে আমি একটু পার্সোনাল আলোচনা করি, যদি আপনাদের সময় থাকে, শোনার আগ্রহ থাকে, তাহলে আমি একটু বলি। অস্ত্র আইনের 19 এবং 19-এর ক, এই দুইটা ধারা এখানে আছে, অথবা অনেকে লেখে 19 বা 19-এর এ লেখে ইংলিশে লেখলে। এই দুইটা বিষয়ে আমার একটু বক্তব্য আছে। সবাই একটু লাইভে দ্রুত চলে আসেন, আমি একটু এই বিষয়ে একটু কথা বলবো। এটা একটা জটিল বিষয়, কিন্তু এটা অনেকে জানে না বা ঠিকমতো বুঝে না বা ঠিকমতো বুঝতে পারে না, এই জন্য এই সমস্যাগুলোর সৃষ্টি হয়। তাহলে আস্তে আস্তে সবাই আমরা চলে আসি, আসলে আমরা অবশ্যই পড়া শুরু করব। আমাদের অলরেডি 50 জন লোক সকালবেলা হাজির হয়েছেন, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যেহেতু সারা রাত্রে গরমে হাঁসফাঁস করার পরেও তারা তাদের শত কষ্টের মধ্যেও আবার সকালবেলা উপস্থিত হয়েছে। তবে সবচেয়ে ভালো লাগলো যে পুলিশ হেডকোয়ার্টার একটা চিঠি ইস্যু করে যখন তাদেরকে বলেছে যে আপনারা ঘুম থেকে উঠুন, আপনাদের জুন মাসে আপনাদের পরীক্ষার কিন্তু সার্কুলার প্রকাশ করা হবে। আপনারা চাইলে, এটার ইঙ্গিত অর্থ হলো যে আপনারা চাইলে পড়ালেখা শুরু করতে পারেন, পড়ালেখার বিকল্প কিছু নাই। আবেদনের জন্য আপনারা প্রস্তুত হন, পড়ালেখা শুরু করেন। তারপর থেকে দৌড় লাফঝাপ শুরু হয়ে গেছে, তারপর থেকে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে ভালো লাগে যখন কেউ আমার বলে স্যার আমি আপনার কাছে ভর্তি হইতে ইচ্ছুক, পড়তে ইচ্ছুক। আমার কাছে খুবই হাসি পায় তাদের এই বক্তব্য দেখে যে তারা এখন পড়তে ইচ্ছুক। যদি পড়তো, তারা যদি আগে থেকেই শুরু করতো তাহলে তারা বেশি ভালো করতো। এখন যে আসছে যে করবে, খারাপ করবে, বিষয়টা এরকম না, কিন্তু হয়তো অনেকের আগে থেকে পড়াশোনা আছে, তাদের হয়তো ভালো করবে।
কিন্তু যারা নতুন জয়েন করেছে তাদের একটু প্রেশার হয়ে যাবে, তারা প্রেশার নিতে পারলে তারাও ভালো করবে। যারা আমার কাছ থেকে গত আগস্ট থেকে পড়তেছে তারা তো স্মুথলি পড়তেছে, তাদের জন্য বেশি ভালো হয়েছে আর কি। আচ্ছা, তাহলে আমরা কি আস্তে আস্তে শুরু করতে পারি? সবাই কি আসছেন? আমরা কি লাইভে কি লিঙ্কটা দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? এতবার বলার পরে একজন লোক মাত্র লিঙ্কটা কপি করে দিয়েছে, আর কেউই দেয় নাই। খুবই ভালো দিক এটা, যে স্যার বলছে, স্যার বলা মালিক স্যার আল্লাহ 30 দিন বলে আমি দিব না, বহুত লোক আছে দেওয়া, তারা দিবে, আমি কেন দিব? আচ্ছা, সবাই আর একটু আসেন, আমি একটু অপেক্ষা করি। আমরা আজকে পর্ব 14 পর্যন্ত শেষ, 15 পর্ব, 16 পর্ব, 17, 17-এর ক, 18, 19, 19-এর ক, 20 পর্যন্ত পর্ব দেখে কি অবস্থা, আমরা কতটুকু যেতে পারি। তাহলে আমি কি শুরু করে দিব? মোটামুটি ম্যাক্সিমাম সবাই চলে আসছে, বা 7:10 যেহেতু বাজে, তার মানে লাস্ট টাইম 7:10। এর মধ্যে যারা কাঙ্ক্ষিত ভাবে আসা তারা চলে আসছে, শুরু করতে পারি নাকি? আমি বলেছিলাম একটু লিঙ্কটা যেন আর কয়েকজন কপি করে দেয়, একটু দেয় নাই না? আচ্ছা, শুরু করি তাহলে। আমি কি শুরু করব? একটু বলেন, একটু সবাই কমেন্ট করেন যে আমি শুরু করব কিনা, সব ঠিক আছে কিনা। নতুন যারা যোগদান করেছে 2-1-এর মধ্যে, বা কাল পরশু যারা জয়েন করেছে তাদের মধ্যে শুধু দেখলাম সিরাজ ভাই আসছে, আর কেউ আসে নাই। নতুন কে কে আসছেন একটু বলেন তো। নতুনদের মধ্যে কে কে যুক্ত হয়েছেন? আচ্ছা, ওকে। যেহেতু সবাই বলতেছে স্যার শুরু করেন, তাহলে আর কোনো কথা নাই। নমিতা নন্দী বলছে স্যার শুরু করেন, তার মানে শুরু করা যেতে পারে। নমিতা একটা কথা বলছে, আর এটা শুনবো না, এটা কোনোভাবে হয় না, শুরু করে দেই। অস্ত্র আইনের সাইড দ্বারা বলা ছিল অস্ত্র শস্ত্র কাকে বলে। 5-এ বলা ছিল লাইসেন্স ব্যতীত কেউ এই অস্ত্র শস্ত্র তৈরি করা, উৎপাদন করা, রূপান্তর করা বা বিক্রি করতে পারবে না। 6-এ বলা ছিল লাইসেন্স ছাড়া কেউ জলপথ, স্থলপথ, আকাশপথ, বিমানপথ যত পথে আছে কোনো পথে সে আমদানি বা রপ্তানি করতে পারবে না। 7-এ বলা আছে অস্ত্র শস্ত্র নিয়েই যে এটা মজুদ বা সংরক্ষণ লাইসেন্স ব্যতীত করতে পারবে না। 10-এ পাইছি প্রজ্ঞাপন দ্বারা অস্ত্র শস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা। 11-তে পেয়েছি তল্লাশি চৌকি। 12-তে পেয়েছি বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আমরা 13 ধারায় পেয়েছি অস্ত্রশস্ত্র বহন। আমরা 14-তে পেয়েছি অস্ত্রশস্ত্র দখলে রাখা। এখন আমরা পড়ব 15 ধারা। 15-তে বলা আছে 10-এ যেরকম বলেছিল সরকার প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করার মাধ্যমে কোনো অস্ত্র শস্ত্র, সামরিক ভান্ডার বা গোলা বারুদ পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে, এটা বলা ছিল 10-এ। আর তার মানে ওটা হলো বিভিন্ন বড় বড় যাদের কাছে অনেক অস্ত্র গোলা বারুদ থাকে, যাদের কাছে বিভিন্ন সামরিক ভান্ডার থাকে, যাদের কাছে বেশি অস্ত্র শস্ত্র থাকে, তারা তো এগুলা গাড়ির মাধ্যমে, বাসের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে, বিভিন্ন লরির মাধ্যমে তারা সেগুলো পরিবহন করে। এই জন্য এটা গ্যাজেট ছিল 10-এ। কথাকে বুঝেন। মনে করেন আমাদের পুলিশ বাহিনীর একটা অস্ত্র শস্ত্র নতুন গঠন করা হয়েছে 18 এপিবিএন রাঙ্গামাটিতে, নতুন একটা ইউনিট। তাহলে সেখানে বিভিন্ন অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, বিভিন্ন কিছু যাবে। তাহলে এইগুলা যে পরিবহন করে নিয়ে যাবে, এগুলো তো আর হাতে করে বডিতে করে নিয়ে যাবে না। তো এগুলো পরিবহন করার ক্ষেত্রে সরকার যদি প্রজ্ঞাপন প্রকাশ করে যে আগামী 15 দিনের ভিতরে কেউ এগুলা নিয়ে যেতে পারবে না, তাহলে এটা পারবে না। আবার বলা যে 16 তারিখের পর থেকে এটা নিয়ে যেতে পারবে, তাইলে পারবে। মানে এই যে পরিবহনের ক্ষেত্রে, মানে গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে, এটা বলা আছে 10-এ। কথা বুঝেন। আর 13-তে ছিল কেউ লাইসেন্স ছাড়া অস্ত্র বহন করতে পারবে না। 14-তে বলা ছিল লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র শস্ত্র তার হেফাজতে বা দখলে রাখতে পারবে না। হেফাজত আর দখল এই দুইটা শব্দের অর্থ আমি বলেছি, যারা নতুন তারপর আমি আবার বলি। এই হেফাজতে রাখা, দখলে রাখা শব্দের অর্থ হইল আপনি এখন যেখান থেকে বসে আমার এই ক্লাসটা দেখতেছেন এটা বাদ দিও
আপনার নিজের একটা বাড়ি আছে প্রত্যেকের নিজ জেলায়, ওই বাড়িতে কেউই থাকে না, ওই বাড়িটা তালা মেরে চাবিটা আপনার কাছে রেখেছেন, অথবা ঢাকায় আপনার একটা অফিস আছে, অফিসটা আপনি ভাড়া রেখেছেন, অথবা আপনার কোন জায়গায় একটা বাড়ি আছে সেইখানে আপনি তালা চাবি সহ সবকিছু দিয়ে রেখেছেন। এখন ওই সমস্ত জায়গায় যদি তল্লাশি করে কোনো অস্ত্র পাওয়া যায়, এতে আপনি ঢাকায় থাকেন, রংপুর থাকেন, দুবাই থাকেন আর দিনাজপুর থাকেন, যেখানে থাকেন, সেটা আপনার দখল হইতে, আপনার হেফাজত হইতে উদ্ধার হয়েছে বলে গণ্য হবে। আরো সহজ করে বলি, যদি আপনি ধরেন ডিউটি পোস্টে এলাকায় চলে গিয়েছেন, আপনার একটা ট্রাঙ্ক আছে অথবা আপনার একটা কি কয় বক্স আছে ইস্যু করা, এখন আপনার এই ট্রাঙ্কের ভিতর থেকে আপনি ডিউটি পোস্টে আছেন, আর এই সময় যদি আপনার ট্রাঙ্কের তালা ভাঙে যদি ভিতরে যদি কোনো অস্ত্র পায়, গুলি পায়, বা আপনার বক্সের ভিতরে যদি কোনো গুলি পায়, এটা আপনার হেফাজত হইতে উদ্ধার হয়েছে বলে গণ্য হবে। তাহলে হেফাজত আর দখল এই দুটো শব্দ কি ক্লিয়ার? যারা নতুন আসছেন বা পুরাতন যারা আছেন সবাই একটু কমেন্ট করেন। হেফাজত আর দখল এই দুটা শব্দ কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে কি সমাদদার না জমাদ্দার আটক করছে? যে কালকে দেখলাম ডিবি টিম কি জমির সমাদদার না কি সমাদদারকে যে আটক করেছে এই যে মোহাম্মদপুর থেকে, তার আবার একটা বৃদ্ধাশ্রম আছে হলো সাভারে। তাহলে তারে আটক করা হয়েছে মোহাম্মদপুর থেকে, তার মালিকানাধীন একটা বৃদ্ধাশ্রম আছে সাভারে। এখন সাভারের ওই বৃদ্ধাশ্রম থেকে যদি কোনো মানুষের অবৈধ কোনো কিছু উদ্ধার করা হয়, এটা এখন এই সমাদদারের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে গণ্য হবে কিনা আমার একটু বলেন। এই যে সমাদদার সাহেবের যে আটক করা হয়েছে, তাকে আটক করেছে ধরেন মোহাম্মদপুর থেকে, তার আরেকটা বৃদ্ধা মিল্টন সমাদদার, এই মিল্টন সাহেবের যে আরেকটা কি বয়স কি বলে ওই যে কি চাইল্ড অ্যান্ড ওল্ড কি জানি একটা আছে ওনার, যাই হোক ওই যে পথ শিশু আর যারা মানে প্রবীণ বা যাদের কেউ নাই তাদেরকে বৃদ্ধাশ্রম বলে, যেটা এটার একটা তার সাভারে আরেকটা প্রতিষ্ঠান আছে। এখন এই প্রতিষ্ঠান থেকেও যদি মিল্টন সমাদদারের কোনো কিছু উদ্ধার করা হয় ওই প্রতিষ্ঠান থেকে, তাহলে এটা তার দখল বা তার হেফাজত হইতে হয়েছে বলে কি হবে? গণ্য হবে। আচ্ছা, ভেরি গুড। এখন তাহলে আমরা যাই, এখন আমরা পড়ব হইল চাইল্ড ওল্ড এজ কেয়ার হোম। যাই হোক, চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার হোম, যাই হোক সমস্যা নাই, ওইটা আমাদের ব্রেনে নিয়ে আমাদের ব্রেন খরচ করার দরকার নয়, ওইটা মুখস্থ করে ব্রেনে যতটুকু জায়গায় রাখবো সেখানে আমরা একটা ধারা রাখলে আমাদের কাজ হবে। আচ্ছা, এখন আমরা পড়ায় চলে আসি। আমরা 14তে পড়েছিলাম এই যে লাইসেন্স ব্যতীত কেউ কোনো অস্ত্র শস্ত্র তার হেফাজতে বা দখলে রাখতে পারবে না। আর 15তে বলা আছে সরকার প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ সরি নতুন ধারা শুরু করলাম 15তে বলা আছে সরকার গেজেট অথবা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে, গেজেট অথবা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্রশস্ত্র কারো হেফাজতে বা দখলে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। মানে বুঝছেন? লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্র শস্ত্র, এখানে কিন্তু গোলা বারুদও বলে নাই, সামরিক ভান্ডারও বলে নাই, তার মানে এখানে বুঝাইছে সিঙ্গেল যে ব্যক্তিগুলো আছে যাদের দখলে বা হেফাজতে অবৈধ অস্ত্রগুলা থাকে, এটার বিষয়ে সরকার একটা নিষেধাজ্ঞা বা গেজেট প্রকাশ করেছে যে যারা লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি তাদের হেফাজতে বা দখলে কোনো ধরনের অস্ত্র শস্ত্র রাখতে পারবে না। 15 ধারা পারবেন? তাহলে 15 ধারা কি পাইলাম? যে সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্র শস্ত্র কারো দখলে বা হেফাজতে রাখার বিষয়ে সরকার নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। 15 ধারা পারবেন? তাহলে 10-এ পাইছি অস্ত্র শস্ত্র, গোলা বারুদ আর হলো সামরিক ভান্ডার, এগুলো বিশাল বড় প্রজেক্ট, এগুলোর ক্ষেত্রে বলা আছে পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। আর এগুলা যেহেতু সামরিক ভান্ডার, গোলা বারুদ, অস্ত্র শস্ত্র অবৈধ না,
এই কারণে সরকার আবার এগুলো পরিবহনের জন্য যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা আরেকটা গেজেট প্রকাশ করার মাধ্যমে সে আদেশটাও প্রত্যাহার করতে পারবে। আর 15তে বলা আছে যেহেতু এটা অবৈধ বিষয়, কারো দখলে আছে, হেফাজতে আছে, তার এটাতে আর কোনো আদেশ প্রত্যাহার করার সুযোগ নাই, কারণ আদেশ প্রত্যাহার করলে তো সবাই সবার কাছে অবৈধ অস্ত্র রাখবে। এই জন্য 15তে বলা আছে সরকার গেজেট বা প্রকাশ করার মাধ্যমে লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্রশস্ত্র কোনো ব্যক্তির দখলে বা হেফাজতে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। 10 আর 15 এই দুইটা বিষয়ে মাথাটা পরিষ্কার কিনা আমার একটু বলেন। 10-এ যে অস্ত্রশস্ত্র কথা বলা আছে, 10-এ যে মনে করেন যে সামরিক ভান্ডারের কথা বলা আছে, 10-এ যে গোলা বারুদের কথা বলা আছে, এগুলোর বিষয়ে পরিবহনে নিষেধাজ্ঞা হইল 10-এ। তাহলে সামরিক ভান্ডার, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এগুলো যেহেতু বৈধ জিনিস, এগুলো সরকার হয়তো কোনো কারণে বলছে যে এই সময়ের মধ্যে সেটা বহন বা পরিবহন করা যাবে না। এই কারণে কবে আবার যাবে এই বিষয়ে সরকার আবার গেজেট প্রকাশ করে এটা আবার আগের মতো স্বাভাবিক করে দিবে। কিন্তু 15 ধারায় বলা আছে লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্র শস্ত্র, এখানে আবার সামরিক ভান্ডার, গোলা বারুদ নাই, কারণ এগুলো নিজের হেফাজতে রাখার সুযোগ নাই, এগুলো সরকারি জিনিস। এই জন্য 15তে বলা আছে সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে কোনো ব্যক্তিদের হেফাজতে বা দখলে এই অস্ত্র শস্ত্র দখলে বা হেফাজতে রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। যদি বলে যে 15 ধারা বুঝছি তাহলে আমি 16 ধারা পড়াইতে যাব, কিন্তু চুপচাপ থাকলে তো আমি কিছুই বুঝবো না। আপনারা বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই? সবাই কি 15 ধারা পারি? যদি 15 ধারাটা না বুঝেন আমি আবার বলবো, কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। তার মানে 15 ধারা মূলত সিঙ্গেল অবৈধ অস্ত্রটা বোঝায়, যারা অবৈধ অস্ত্র ব্যবসায়ী, যারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে, যাদের কাছে অবৈধ অস্ত্র পায়, এদেরকে মূলত টার্গেট করে 15 ধারাটা উল্লেখ করা হয়েছে। 10 ধারাটা মূলত যারা বড় বড় ওই যে অস্ত্রের লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্রের দোকানদারগুলো আছে, যারা বিভিন্ন সামরিক ভান্ডার যাদের কাছে আছে বা যাদের কাছে গোলা বারুদ আছে, তাদেরকে মূলত ইঙ্গিত করেছে হইল 10-এ। পারভিন আক্তার বলছে স্যার আবার বলেন। পারভিন আক্তার, আপনি যতটুকু পরে আসছেন বা যতটুকু মনোযোগ ছিল না, আপনি একটু টেনে দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসি 16 ধারা। 16 ধারাও একটা হাই ভোল্টেজ ধারা, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 16টা একটু জেনেন কি বলছে। ফেরদৌস মিলি বলতেছে 15 আরেকবার স্যার। 15 তো আমি বললাম যে সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে কোন ব্যক্তির দখলে বা হেফাজতে যে অস্ত্রশস্ত্র আছে এগুলোর বিষয়ে সরকার নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। আমি মনে হয় আপনাদেরকে বেশি ভাঙ্গায়া পড়ানোর কারণে এই অবস্থা। বেশি ভাঙ্গায়া বলতে গেলে মনে হয় আপনার প্যাচ লাগান, কঠিন করে পড়ানো ভালো ছিল। আচ্ছা, রুমা আক্তার প্রশ্ন করছে 14 আর 15-এর মধ্যে পার্থক্য কি? 14তে বলা আছে যে কেউ যদি লাইসেন্স ব্যতীত কোনো অস্ত্র শস্ত্র তার হেফাজতে রাখে, তার দখলে রাখে, এটা সে রাখতে পারবে না। এই বিষয়ে নিষেধ করছে হইল 14তে। তার মানে কারো কাছে যদি পায় তাহলে এটা শাস্তি হিসাবে গণ্য হবে। 14তে বলা আছে কোনো ব্যক্তির হেফাজত হইতে যদি কোনো অস্ত্র উদ্ধার করা হয় বা তার দখল হইতে কোনো অস্ত্র উদ্ধার করা হয়, এটা করা যাবে না, করলে শাস্তি সামনে আমরা পাবো। আর 15তে বলছে সরকার প্রজ্ঞাপন প্রকাশ করে এই ব্যক্তির কাছে হইতে অস্ত্রশস্ত্র বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে, যে কারো কাছে কেউ অস্ত্র রাখতে পারবে না। তাহলে নির্দেশনামূলক ধারা হইল 15, আর কারো কাছে যদি 14 ধারা মোতাবেক অস্ত্র পায় সেটা শাস্তি আমরা সামনে পাবো। 13তে কারো কাছে মনে করেন না অস্ত্র উদ্ধার করার সময়, রাত্রে চেকপোস্ট করার সময় একটা ব্যক্তির বডিতে একটা অস্ত্র পাওয়া গেছে, কথা বুঝছেন? তাহলে এই 13 ধারা মোতাবেক তার অপরাধ হিসেবে গণ্য হবে। আগে খেয়াল করি, 13 ধারা মোতাবেক তার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হবে, সামনে 19 বা 19-এর কতে শাস্তি হবে। 14তে যদি কারো বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়, এটা 14 ধারা মোতাবেক অপরাধ হিসেবে গণ্য হবে, শাস্তি হবে 19 বা 19-এর ক। এখন এই যে 14 ধারা মোতাবেক যে অস্ত্রটা কারো বাড়িতে বা কারো ঘরে বা দোকানে পাওয়া গেছে,
এটা যে অপরাধ হিসেবে গণ্য হবে, এটা যে কারো বাড়িতে বা কারো ঘরে রাখতে পারবে না, এই বিষয়ে সরকার নিষেধাজ্ঞা আরোপ করছে 15 ধারায়। বুঝতেছেন? 15 ধারায় সরকার গেজেট প্রকাশ করে কারো দখলে অস্ত্র রাখতে পারবে না নিষেধাজ্ঞা আরোপ করার কারণে সেই 14 ধারায় তার কাছে অস্ত্র উদ্ধার হলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অস্ত্র আইনটা হলো সড়ক পরিবহন আইনের মতো, শাস্তিগুলো হলো ওই যে 66 পরে, আর করা যাবে না বলা আছে 66 আগে। ঠিক এরকম এই অস্ত্র আইনের ক্ষেত্রে করা যাবে না বা শাস্তি হবে বলা আছে 19 কতে 2টা ধারায়, আর বাকিগুলাতে এই নিষেধাজ্ঞা বিষয়ক নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা পড়বো 16 ধারা। 16 হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 16তে বলা আছে, আমি কিন্তু প্রত্যেকটা ধারার আগে গুরুত্বপূর্ণ বলি না, কোনটা কোনটা গুরুত্বপূর্ণ বলে খেয়াল রাখবেন। একটা ব্যক্তির কয়েকটা কারণে কিন্তু অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, মানে তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে, কি কি কারণে তার অস্ত্রের লাইসেন্স বাতিল হয় একটু দেখেন। এক নাম্বার হইল কোন ব্যক্তির লাইসেন্স যদি একটা ব্যক্তি কেন তার অস্ত্রটা থানায় জমা দিবে, বা সে যেই লাইসেন্স প্রাপ্ত ডিলার থেকে অস্ত্রটা কিনেছে সেখানে সে কেন অস্ত্রটা জমা দিবে একটু শুনি আগে আমরা। যদি কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স সরকার বাতিল করে, কথা বুঝছেন, একটা ব্যক্তির একটা অস্ত্রের লাইসেন্স আছে, এখন এই লাইসেন্সটা সরকার যে কোনো কারণে হোক তার লাইসেন্সটা সরকার বাতিল করেছে। দ্বিতীয় কারণ হইল তার লাইসেন্সের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় এবং সেটা যদি সে নবায়ন না করে। তৃতীয় কারণ হইল এই লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি যদি মারা যায়। চতুর্থ কারণ হইল সে অস্ত্র আইনে যদি কোনো অপরাধ সংগঠিত করে। তাহলে কয়টা কারণ বলছি আমাকে একটু বলেন। যদি তার অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, যদি সে মারা যায়, যদি তার অস্ত্রের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়। একটা হলো লাইসেন্স বাতিল করে দিয়েছে, একটা হলো মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আরেকটা হলো তার অস্ত্র থাকা অবস্থায় সে মারা গিয়েছে, আর আরেকটা হইল অস্ত্র আইনে সে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। ঠিক আছে? তাহলে এই সমস্ত বিষয়ের কারণে একটা ব্যক্তির যে লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্রটা আছে, এটা সে সাথে সাথে নিকটস্থ থানা অথবা ফাঁড়ি অথবা সে যে লাইসেন্স প্রাপ্ত ডিলার হইতে অস্ত্রটা ক্রয় করেছে সেখানে সে জমা দিতে পারবে। তাহলে পরীক্ষায় আসতে পারে কি কি কারণে কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স যদি বাতিল হয় তার করণীয় কি, অথবা কেন একজন ব্যক্তি তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্রটা থানায় বা ডিলারের নিকট জমা প্রদান করে। দুইটা প্রশ্ন, একটা হলো কেন, মানে কি কারণে তার অস্ত্রটা সে থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিবে, ঠিক আছে, আর আরেকটা কারণ হইল একটা ব্যক্তি কি কি কারণে তার লাইসেন্সটা মূলত বাতিল হয়। বা কোন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স যদি বাতিল হয়, অথবা সে যদি মারা যায়, অথবা তার লাইসেন্সের মেয়াদ যদি শেষ হয়, অথবা সে যদি অস্ত্র আইনে কোনো অপরাধ সংগঠিত করে, সেক্ষেত্রে তার করণীয় কি। তার করণীয় হইল তার এই লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্রটা আছে এটা 16 ধারা মোতাবেক দুইটা জায়গায়, হয় থানায় অথবা সে যেখান থেকে যে লাইসেন্স প্রাপ্ত ডিলার হইতে অস্ত্রটা ক্রয় করেছে সেইখানে সে এটা জমা দিতে পারবে। 16 ধারা। ষোলো ধারা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পেরেছি 16 ধারাটা, যে এই লাইসেন্স বাতিল হইলে, লাইসেন্সের মেয়াদ শেষ হইলে, মারা গেলে বা কোনো অপরাধে বা অস্ত্র আইনের অপরাধে দোষী সাব্যস্ত হইলে তার অস্ত্রটার বিষয়ে করণীয় হইল নিকটস্থ থানা অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলার নিকট জমা দিবে। আবার আসতে পারে কি এই একটা বিষয়, আর আরেকটা বিষয় হলো কি কি কারণে লাইসেন্স প্রাপ্ত থানায় বা ডিলার নিকট অস্ত্র জমা দেওয়া হয়। তাহলে একটা ব্যক্তি মারা গেছে, তার আত্মীয় স্বজন নিয়ে অস্ত্র এনে থানায় জমা দিয়ে আসবে, অথবা একটা ব্যক্তি লাইসেন্সটা মেয়াদ শেষ হয়ে গেছে এই একটা কারণে, অথবা তার লাইসেন্সটা বাতিল করে দেওয়া হয়েছে, অথবা সে এই অস্ত্র আইনের কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। 16 ধারা। তাহলে আজকে পড়লাম আমরা দুইটা, একটা হলাম এই নতুন যারা আছে তারা তো কমেন্ট করে দেয়, পুরাতন লোক তো বললে কাজ হবে না, তারা তো পারে সব।
যারা নতুন আছে তাদের কি অবস্থা? হ্যাঁ, নতুন এই সিরাজউদ্দৌলা আপনি আজকে যতটুকু থেকে পাইছেন ততটুকুই পড়েন। আপনি 4 হইতে 14 ধারা ক্লাসটা যদি করতে চান, পিছনের ক্লাসটা করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যারা নতুন জয়েন করেছেন। আর এটা আমি আজকে ক্যাপশন দিয়ে দিব, আজকে অফিসে আমি যাব, ক্যাপশনগুলো দিয়ে দিলে আপনারা রেডি করতে পারবেন। তাহলে পাইলাম হইল আমরা যে অস্ত্র আইনের হ্যাঁ 15 তো পাইলাম গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করে অস্ত্র দখলে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। 16তে অস্ত্রের লাইসেন্স বাতিল বা এই কারণ যদি হয় তাহলে এটা নিকটস্থ থানা অথবা ডিলারের নিকট জমা দিতে পারবে। এটা কি ক্লিয়ার? এই জমা না দিলে তার অপরাধ হবে 16 ধারায়। জমা না দিলেই তার অপরাধ হবে 16 ধারায়। আচ্ছা, 17 ক 18 এটা আমি পড়াই। এখানে কি কি কারণে? আচ্ছা, এখন প্রশ্ন হলো, সবাই আমার প্রশ্ন একটা প্রশ্ন করি, আপনারা উত্তর লিখবেন। সরি, আমি উত্তর বলবো, আপনারা প্রশ্ন লিখবেন। প্রশ্নটা হইল, কি কি কারণে একটা ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল হয়? কথাটা আগে বুঝেন। আপনাদের প্রশ্ন হলো, স্যার এই 13 দ্বারা অপরাধ করলে, 14 দ্বারা অপরাধ করলে শাস্তি কি হবে? এটা আমি পড়াইতেছি, সমাধানে আসবো। আপাতত মাথায় অতটুকু রাখেন, আমি ক্লিয়ার করতেছি। আগে আমি একটা প্রশ্ন বলি, এটাকে শুনেন। পরীক্ষায় আসবে কি কি কারণে একটা ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। প্রশ্নটা বুঝছেন কিনা বলেন? কি কি কারণে কোন ব্যক্তির যে লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্র আছে, এই অস্ত্রের লাইসেন্সটা তার কেন বাতিল হয়, বা কি কি কারণে কোন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল হইতে পারে, বা অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার কারণ সমূহ কি কি। কথা কি বুঝতে পারছেন প্রশ্নটা? কি কি কারণে একটা ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল হইতে পারে, এই প্রশ্নের উত্তর হইল 17 ক 18(1)(2)। এটা হলো উত্তর। কি কি কারণে কোন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল করা যায়, এই প্রশ্নের উত্তর হইল 17 ক। তার মানে 17 একটা ধারা, 17 ক একটা ধারা, দুইটা ধারা এখানে। তাহলে 17 আসবে না, 17 আমি এমনি পড়াবো, কিন্তু এই প্রশ্নের উত্তর হইল 17 ক আর হইল 18(1)(2)। তাহলে কি কি কারণে কোন ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, সেটা ধারা হইল 17 ক আর হইল 18(1)(2)। তাহলে আপনারা এই প্রশ্নটা সহ এই উত্তরটা একটু লিখে দেন। উত্তর বলতে ধারাটা একটু লিখে দেন। আমি যদি বলি যে আপনারা এইভাবে লিখবেন, প্রশ্ন কি কি কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, তার নিচে লিখবেন উত্তর 17 ক আর 18(1)(2)। এভাবে একটু লিখে দেন। ও আচ্ছা, একটু ভুল হয়েছে আমার। 17 ক এর 1-2 আর 18 ক খ একটু মিস্টেক হয়েছে আমার, আমি তো এই জন্য ব্রেনে গেল বারবার বাড়ি খায়। 17 ক এর ভিতরে 1-2 আর 18 ক খ। আমি দুঃখিত আন্তরিকভাবে, কারণ প্রথমবার বললে মাথা যেভাবে কাজ করে, পরে আবার দ্বিতীয়বার কারেকশন করে দিলে ওই ব্রেনটা নিতে চায় না, কষ্ট হয়ে যায়। প্রথমবার যখন বলি তখন একটা ভাবে মাথায় সেট আপ হয়ে যায়। এটা উত্তর হবে 17 ক এর 1-2 আর 18 ক খ। মানে 17 ক এর 2টা ক্লোজ, 18 2টা ক্লোজ। 17 ক এর 1-2 আর 18 ক খ। তাহলে কি কি কারণে সরকার, মানে কেন কি কি কারণে অস্ত্র শস্ত্র কি কি কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়, এটার উত্তর হবে 17 ক এর 1-2। এই 17 ক সাদিয়া হক কেয়া, আমি বলেছি হয় 17 ক লিখবেন, কিচ্ছু দেওয়ার দরকার নেই মাঝখান দিয়ে, অথবা 17 ক ব্র্যাকেটে 1-2 আর হইল 18 ক খ।
এখন দেখে আপনারা কেমন ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট হইলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা একটা জায়গায় একটু গ্যাপ আছে। যেগুলো সামরিক ভান্ডার মানে সামরিক বাহিনীর অস্ত্র শস্ত্র, আর যেগুলো হইল গোলা বারুদ, যেগুলো সরকারি অস্ত্র শস্ত্র, এইগুলোর বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া আছে। গেজেট প্রকাশ করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পরিবহনের ক্ষেত্রে কত ধারায় দেখি বলেন তো। আমার এই প্রশ্নের উত্তর সবাই দেন যে কোন সামরিক ভান্ডার, কোন গোলা বারুদ, কোন অস্ত্র শস্ত্র, এইগুলো পরিবহনে সরকার গেজেট প্রকাশ করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কত ধারায়? 10 ধারায়। গুড। আবার কোন ব্যক্তির দখলে বা হেফাজতে রাখার জন্য সরকার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কত ধারায়? হেফাজতে বা দখলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে কত ধারায়? সামরিক ভান্ডারের বিষয়ে, অস্ত্রশস্ত্র গোলা বারুদের বিষয়ে পাইলাম 10-এ। ওই বেড়া 14তে কি গেজেট প্রকাশ করা আছে নাকি? দেওয়ান শাকিল তাল রাখো। তাহলে 10-এ পাইলাম হইল সামরিক ভান্ডার গোলা বারুদের বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা, আর হেফাজতে দখলে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা পাইলাম 15-তে। তাহলে বহন করার ক্ষেত্রে, বহন বলতে বডিতে শরীরে করে বহন করার ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা আমরা পাইছি এখনো? আরে ভাই গেজেট প্রকাশ করছে 2টা ধারা, একটা হলো 10-এ, একটা হলো 15-তে। 14 আসবে কোন জায়গা থেকে? 14তে বলা আছে কারো দখলে পাইলে সেটা শাস্তি। তানভীর আক্তার মুক্তি তাল রাখো। 14তে বলা আছে কারো দেহে যদি কারো দখলে বা হেফাজতে যদি অস্ত্র পাওয়া যায় সেটার শাস্তি। লাইসেন্স ব্যতীত কেউ রাখতে পারবে না, পাইলে সেটা শাস্তি সামনে আসবে, রাখতে পারবে না বলছে 14তে। কিন্তু গেজেট প্রকাশ করে সরকার নিষেধাজ্ঞা আরোপ করছে 10-এ আর 15-তে। তাহলে সামরিক ভান্ডার নিয়ে চলাচলে নিষেধাজ্ঞা পাইছি 10-এ, দখলে আর হইল হেফাজতের পাইলাম হইল 15-তে। কিন্তু কারো শরীরে করে বহন করা যাবে না এই বিষয়তে এখনো কোনো নিষেধাজ্ঞা পাই না। পাইছি? এখন এই 17-র কয়ের একে বলা আছে সরকার গেজেট। আচ্ছা, এখন আমি আর একটু বুদ্ধি দিই, আরো সহজ করে বলেন। 17-র কয়ের 1, 2 আর 18-র ক খ, এই 2টা ধারা যে আমরা এখন পড়তেছি, এই 2টা ধারার প্রশ্ন হইল কোন কোন ক্ষেত্রে সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারে। খেয়াল করবেন, কোন কোন ক্ষেত্রে সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারে। একটু বুদ্ধিটা খাটান। এই বুদ্ধি না খাটানোর কারণে পরীক্ষা হলে প্রশ্ন বিপদে পড়ে যান। তাহলে 17-র ক, 17 শর্ট হাইফেন ক, সামনে ব্র্যাকেটে 1, 2 আর 18-র ক খ, এই 2টা ধারা যেখানে আছে, এই 2টা ধারাতেই আমরা যে প্রশ্নটা করেছি সেটা হলো কোন কোন ক্ষেত্রে কি বলছে স্যার, 15 ধারাটাকে নিজের কাছে নাকি অন্যের কাছে রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ। একজন ব্যক্তি কখনো অন্যের কাছে অস্ত্র রাখে না, অস্ত্র নিজের কাছে রাখে। সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা হইল 15-তে। নিজাম ভাই লেখছে 15 ধারাটা কি নিজের কাছে নাকি অন্যের কাছে? সবার কাছে বোঝানো হয়েছে, দুজনের ক্ষেত্রেই। তাহলে 17-র কয়ের 1, 2 আর 18-র ক খ, এই 2টা ধারাতেই বলা আছে অস্ত্রের লাইসেন্স কি কি কারণে বাতিল করা যায়। তার মানে এই 2টার ভিতরে যত অস্ত্রগুলো আছে সব লাইসেন্স প্রাপ্ত কিনা আবার একটু বলেন। তাহলে 17-র কয়ের 1, 2 আর 18-র ক খতে যে কথাগুলো আমরা বলবো, এগুলো কি লাইসেন্স ব্যতীত অস্ত্র না লাইসেন্স প্রাপ্ত অস্ত্র? ভেরি গুড, লাইসেন্স প্রাপ্ত অস্ত্র।
হ্যাঁ, আমি এইটাই প্রশ্ন করেছি, যেহেতু লাইসেন্স প্রাপ্ত অস্ত্র হওয়ার কারণে না লাইসেন্স বাতিলের প্রশ্নটা আসলো, তার মানে এগুলো লাইসেন্স প্রাপ্ত অস্ত্র। ভেরি গুড। এই যে এখানে মাথাটা সবসময় পরিষ্কার রাখবেন, এই পরীক্ষা হলে গেলে এইগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি গেইনার। তাহলে এই যে আমরা 16 পর্যন্ত যা পড়ছি সেগুলো হলো লাইসেন্স ছাড়া, আর এখন যে অস্ত্রগুলোর কথা বলবো এগুলো হলো লাইসেন্স প্রাপ্ত অস্ত্র। তাহলে 17 কয়ের একে বলা আছে, সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে যে কোনো অস্ত্র শস্ত্র, তার মানে লাইসেন্স সহ হোক আর লাইসেন্স ছাড়া হোক, তার লাইসেন্স ছাড়া তো এমনিই নিষেধ। তাহলে যে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে বহন করা, পরিবহন করার ক্ষেত্রে সরকার নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তাহলে আগামী 8ই মে 152টা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই 52টা উপজেলায় যাদের কাছে অস্ত্রের লাইসেন্স আছে তারা কি ভোট দিতে যাবে কিনা আমার একটু বলেন। অবশ্যই ভোট দিতে যাবে। তো ওই দিন যদি তারা তাদের লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ে মহড়া দেয়, এতে মানুষ বিব্রত হবে কিনা? আবার সংসদ ভবনের ভিতরে সে তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ে আসলে এটা একটা সমস্যা কিনা? এই জন্য সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করে কিছু কিছু জায়গায় এ তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ে চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। 17 কয়ের একে। আর 2 বলা আছে, সে যদি এই শর্তটা সে লঙ্ঘন করে, এই আদেশটা সে অমান্য করে, তাহলে যে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রটা আছে এই অস্ত্রের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। এই হলো 17 কয়ের 1-2। একে বলা আছে, সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে যে কোনো অস্ত্রশস্ত্র মানে লাইসেন্স প্রাপ্ত যে কোনো অস্ত্রশস্ত্র নিয়ে সে বহন করার ক্ষেত্রে, পরিবহন করার ক্ষেত্রে বা বহন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এটা বাংলাদেশের যে কোনো অংশে বা সমগ্র বাংলাদেশে বা যে কোনো একটা সময়ের মধ্যে। আর এই আদেশটা সে যদি অমান্য করে যদি সেই অস্ত্র বহন করে তাহলে তার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে সে যদি সংসদ ভবনে বা নির্বাচনী এলাকায় বা প্রধানমন্ত্রীর একটা সমাবেশ হবে সেখানে, বা যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনাগোনা, এই সমস্ত এলাকায়, মানে সরকার কিন্তু এলাকা বলে দেয় যে আগামী সংসদ ভবন উপলক্ষে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এত তারিখ এত ঘটিকা হইতে এত তারিখ পর্যন্ত কোনো অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, আগ্নেয়াস্ত্র, এরপরে অগ্নি সংগ্রাপক অস্ত্র, এরপরে ছুরি, চাকু, কাঁচি, এগুলো কোনোভাবেই নিজের সঙ্গে বা বহন বা পরিবহন করতে পারবে না। খেয়াল করছেন এই ধরনের কথাবার্তা যে বলে? এই ধরনের প্রজ্ঞাপন কি আপনাদের চোখে পড়ে? এই ধরনের প্রজ্ঞাপন কি আপনাদের চোখে পড়ে কিনা? এই যে 17 কয়ের একে এই প্রজ্ঞাপনটা জারি করে যে কোনো ব্যক্তি সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে কোনো লাইসেন্স প্রাপ্ত অস্ত্র শস্ত্র নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করা, ঘোরাফেরা করা, তারপরে বহন করা, এগুলো কোনো কিছু করতে পারবে না। আর 2 বলা আছে, যদি কেউ এই শর্ত লঙ্ঘন করে এই ধরনের কার্যক্রম করে তাহলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যাবে। এই হলো 17 কয়ের 1-2। এখন পড়বো আমরা 18 দ্বারা। 18তে কয়টা পয়েন্ট? 2টা, 18 ক আর 18 খ। 18 কতে বলা আছে, যদি কোনো ব্যক্তি তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দিয়ে, খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি সে তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দিয়ে জনসাধারণের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, জনসাধারণের মধ্যে ভয়ভীতি তৈরি করে, জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চয় করে, জনসাধারণের মাধ্যমে সেগুলা প্রকাশ করে বা প্রকাশ্যে সেগুলা উপস্থাপন করে, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে, আইন শৃঙ্খলার অবনতি ঘটায়, তাহলে সরকার তার অস্ত্রের লাইসেন্সটা বাতিল করতে পারবে। কিরকম? 17 কতে যেটা বলেছি, সে কিন্তু এগুলো দিয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটায় নাই, কাউকে ভয়ও দেখায় নাই, কিন্তু সে তার অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। প্রধানমন্ত্রীর সমাবেশে সে অস্ত্র নিয়ে ঢুকছে, সংসদ ভবনে সে অস্ত্র নিয়ে ঢুকছে, তারা নিষেধ করছে, সে আদেশ অমান্য করছে, এই জন্য বাতিল হয়েছে 17 1 আর 2 মিলে, কয়ের 1-2-তে।
আর 18 কতে বলা আছে আপনার এলাকায় একটা বাচ্চাদের একটা বিদায় অনুষ্ঠান হবে বা নবীনবরণ অনুষ্ঠান হবে, সে এখানে তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্রটা নিয়ে গেছে, এটা দেখে মানুষ ভয় পেয়ে গেছে। সে তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ে একটা দেন দরবারে গেছে, যায় তার টেবিলের উপর অস্ত্রটা রাখা তারপর সে দরবার করতেছে, মানুষ আতঙ্কিত হয়ে গেছে। অথবা সে তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করে বিভিন্ন সাদাবাজি করে, যার কারণে আইন শৃঙ্খলার অবনতি হয়। বাংলা লাভ হইল এই লাইসেন্স প্রাপ্ত অস্ত্রটা যদি কেউ অপব্যবহার করে, কথা কি বুঝতে পারছেন? সে তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্রটা যদি অপব্যবহার করে তাহলে সরকার তার লাইসেন্সটা বাতিল করতে পারবে। 18 কতে 18 ক কি ক্লিয়ার? 17 কয়ের একে বলা আছে এগুলো নিয়ে সে চলাচল করতে পারবে না, ওই লোক চলাচল করছে তাই বলে সে কাউকে ভয় দেখায় নাই। আর 18 কতে বলা আছে সে তার এই লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দিয়ে এলাকায় শোডাউন করে, এলাকার মধ্যে প্রদর্শন করে, মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চয় করে, এলাকার আইন শৃঙ্খলার অবনতি করে। এই কাজগুলো সে যদি করে থাকে তাহলে তার লাইসেন্সটা বাতিল করা যাবে। বুঝতে পেরেছেন? 18 ক ভেরি গুড। এখন হবে 18 খ। 18 খতে বলা আছে যদি কোনো ব্যক্তি এই অস্ত্র আইনেরই কোনো অপরাধে সে দোষী সাব্যস্ত হয়। কোন আইনে? অস্ত্র আইনে। তার কাছে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে, কিন্তু তার বউ তার বিরুদ্ধে যৌতুক মামলা করছে। যৌতুক মামলা করলে তার যদি জেল হয় তাহলে তার অস্ত্রটা সে থানায় জমা দিবে, কিন্তু লাইসেন্স বাতিল হবে না। খেয়াল করবেন, তার 2 বছরের জেল হইলে 2 বছর সে অস্ত্রটা থানায় জমা দিয়া সে 2 বছর জেল খেটে চলে আসবে, তার লাইসেন্স বাতিল হবে না। কিন্তু সে যদি অস্ত্র আইনেরই কোনো অপরাধের দোষী সাব্যস্ত হয় তাহলেও তার অস্ত্রের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। এটা হলো 18 খ। একটু সবগুলো কথা একই রকম মনে হয়, আমি এখন বাড়ি দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, আগে কথাগুলো বুঝি। তাহলে 18 কতে পাইছি তার অস্ত্র দিয়ে সে আইন শৃঙ্খলার অবনতি ঘটাইলে তার লাইসেন্স বাতিল হবে 18 ক। সে যদি অস্ত্র আইনের দোষী সাব্যস্ত হয় তাহলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল হবে 18 খ। ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 16 ধারাকান পড়ছিলাম, মনে আছে? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 16 ধারায় আমরা বলছিলাম কেউ যদি মাদকের আইনের দোষী সাব্যস্ত হয় তাহলেও তার মাদকের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। আর এমনিও সে 18 মাদক দ্রব্য নিয়ন্ত্রণের 18 ধারা মোতাবেক সে যদি না সে কি বলছে, আর কি তানভীর আক্তার মুক্তি বলছে, আর মাদক মামলা হলে তো লাইসেন্স বাতিল হবে। হ্যাঁ, এটা 18 ধারা বলা আছে। মামায় যদি মাদক মামলা খায় সেখানে তার অপরাধ প্রমাণিত হয় তাইলে কিন্তু তার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। কিন্তু বউ মামলা করছে, যৌতুক মামলা, 2 বছর জেল হয়েছে, 2 বছর সে জেল ভোগ করে আসবে, তার লাইসেন্স বাতিল হবে না। মাদক গ্রহণ করলে মাদকের 18 ধারা ক্ষমতা বলে তার এই অস্ত্রের লাইসেন্স বাতিল হবে। আর এইখানে অস্ত্র আইনে আইসা অস্ত্র আইনে মামলা হইলে আর অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হইলেও তার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। এছাড়া অন্যান্য আইনে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তার লাইসেন্স বাতিল হবে না। তাহলে 18 ক খ কে আমরা পারি। তাহলে 17 কয়ের 1 2 ওইখানে 2টা, 18 ক খ 2টা, এই 4টা কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়। এখন 18 নিচে এবার ক খ গেল এবং নিচে একটা ট্যাব দিয়ে মানে একটু ফাঁকা রেখে আরেকটা প্যারা লাগবে। এখানে ক্লোজ নাই কিন্তু এখানে একটা কথা আছে উপসংহারের মতো। এখানে বলছে এছাড়াও সরকার গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে যেই কোনো সময় যেই কোনো ব্যক্তির যেই কোনো কারণ ছাড়া তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারবে। এটা শীটটা দেখেন, আমি শীটে লিখে দিয়েছি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে লেখা আছে। মানে প্রথমে কল্পনা করেন 18 ক এই কথাটা বলা আছে আইন শৃঙ্খলা অবনতি ঘটালে লাইসেন্স বাতিল। 18 খ অস্ত্র আইনের দোষী সাব্যস্ত হলে লাইসেন্স বাতিল। তার একটু নিচে একটু ফাঁকা করে ট্যাব দিয়ে আরেকটা প্যারা দেওয়া আছে। এখানে বলা আছে সরকার কোনো কারণ লাগবে না, কোনো কারণ ছাড়াই যে কোনো সময় যে কোনো ব্যক্তির যে অস্ত্রের লাইসেন্সটা দেওয়া হয়েছে এটা গেজেট প্রকাশ করে যে কোনো সময় তার লাইসেন্সটা বাতিল করতে পারবে। এটা হলো সরকারের বিশেষ ক্ষমতা। তাহলে টোটাল 5টা কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়। 17 কয়ের 1 2 এখানে 2টা কারণ, 18 ক খ আর বাড়তি একটা প্যারা, এই 3টা, এই টোটাল 5টা কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়।
আপনি যদি 15 ধারা ভুলে যান, আমার দরকার নাই, 15 ধারা দরকার নাই, 16 ধারা লাগবে। কেন অস্ত্রটা থানায় জমা দেয় বা ডিলারের নিকট জমা দেয়, আর কারা কারা এই অস্ত্রটা থানায় বা ডিলারের নিকট জমা দেয়। পরীক্ষা আসতে পারে কে কোন কোন ব্যক্তি তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দেয়। তাহলে হবে নিম্নলিখিত ব্যক্তি তার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দেয়। প্রথম হলো যে ব্যক্তির লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্র ছিল এটা লাইসেন্স যদি বাতিল হয়ে যায়। 2 নম্বরে হবে তার লাইসেন্সটা মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়। 3 নম্বরে হবে সে যদি এই অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হয়। 4 নম্বরে হবে সে যদি মারা যায়। তাহলে এই ধরনের ব্যক্তিগুলো তাদের অস্ত্রগুলা নিকটস্থ থানা অথবা ডিলারের নিকট জমা দেয়। আর কি কি কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল হয়? 5টা কারণ। একটা হলো গেজেট প্রকাশ করছে অস্ত্র বহন করার ক্ষেত্রে 17(1) এই মামা এটা অমান্য করে অস্ত্র নিয়ে বহন করছে, তার শাস্তি হবে 17(2), লাইসেন্স বাতিল হবে 17(2). আইন শৃঙ্খলার অবনতি ঘটালে 18(ক), অস্ত্র আইনের দোষী সাব্যস্ত হইলে 18(খ), সরকার গেজেট প্রকাশ করার প্রজ্ঞাপনের মাধ্যমে অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারবে, এটা 18 বাড়তি একটা প্যারা। এতটুকু কি ক্লিয়ার? আমি কি 19(19) ক পড়াবো? 19(19) ক কিন্তু খুব জটিল একটা বিষয়। যদি আমার কাছে ব্রেন ঠান্ডা রেখে কথা শোনার ধৈর্য থাকে তাহলে আমি আজকে পড়াবো, নাহলে কালকে সকালে পড়াবো। নির্বাচনকালীন সময়ও নাকি অস্ত্র থানা জমা দিতে হয়। এটা হলো যারা প্রার্থী তাদের ক্ষেত্রে, যারা প্রার্থী হয় তাদের ওই যে হলফনামা আছে সেখানে বলা আছে এগুলো সে থানায় জমা দিবে, ওটা আরেক বিষয়। এখন 19 আর 19(ক) এখানে 2টা বিষয় আছে। এই 2টা ধারা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার। না বুঝলে আপনি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে আসবেন। এই জন্য এরা চাচ্ছিলাম না আজকে পড়াইতে, কালকে ঠান্ডা মাথায় পড়াই, যদি আপনারা অনুমতি দেন। কারণ আমি কালকে পড়াবো এই 2টা ধারা, 19 আর 19(ক). এখানে ক্লোজ মোলজ কিছু নাই, তাও আমার একদিন লেগে যাবে। 19-এ কোনো ক্লোজ নাই, 19(ক) কত ক্লোজ নাই, 2টা স্বয়ং সম্পূর্ণ আলাদা 2টা ধারা। কিন্তু এই 2টা ধারা পড়াইতে আমার কালকে সারা সকাল লেগে যাবে, মাত্র 2টা সিঙ্গেল ধারা। কারণ আমি আপনাকে বুঝাইতে হবে, প্রায় প্রথম 30 মিনিট লাগবে আপনাকে বুঝাইতে, তারপর আমি পড়া শুরু করব। এই জন্য এটা আমি কালকেই পড়াই, মানে এই 2টা ধারা আমার আপনাকে বুঝাইতে লাগবে 30 মিনিট, নাইলে আপনি পরীক্ষায় প্রশ্ন আসলে বুঝবেন না। যেন প্রশ্ন আসলে আপনি বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি কালকেই পড়াই। তাহলে যারা নতুন যোগদান করেছেন তারা একটু এই অস্ত্র আইনের আগের ক্লাসটা একটু দেখে নিন, বুঝতেছেন? এই সকালের গ্রুপে এখানে কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, বিশেষ করে যে অনুপমা অনু আসছে ওরা নতুন। আমাদের এখানে 2টা গ্রুপ আছে, রাত্রে পড়ায় একটা গ্রুপে, সকালে পড়ায় আরেকটা গ্রুপে। গ্রুপ 2টা কিন্তু ব্যক্তি একই, ছাত্রছাত্রীরা একই। 17 ধারা দরকার না, 17 ধারা পড়াবো না, ছাত্রছাত্রী একই। এই জন্য যারা অস্ত্র আইনটা ভালো বুঝতে চান তারা একটু দয়া করে পুরান ক্লাসটা একটু দেখে নেন, তাহলে তার জন্য সুবিধা হবে বুঝতে। কথা কি ক্লিয়ার? তাহলে আজকে এতটুকুই থাকুক। তাহলে আমার সরকারি যে গাড়ি আছে সরকারি গাড়ি দিয়ে চলে যায়, যেহেতু 9 মিনিট আছে, 9 মিনিটে রেডি হয়ে চলে যায়। ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে, আর রাত্রে তো ক্লাসও হবেই। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।